নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে সবাইকে শুভ সকাল। আমি আপনাদের সৌমিত্র বসু কথা বলা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে যথারীতি বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 21শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 4 জুন 2024, মঙ্গল ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:16। নক্ষত্র ভরণী, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 10:03 গতে রাক্ষসগণ, রাত্রি 3:49 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই 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 SG এই কথা কটি লিখতে হবে। এ কথা আপনারা সবাই জানেন, কিন্তু এমনটা তো হতে পারে হয় যে নতুন কেউ শুনছেন, তাদের জন্য এইসব কথাগুলো বলা। তো এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে নতুন একটা প্রসঙ্গ শুরু করব আজকে। না কোনো ব্যক্তির কথা নয়, বা কোনো মুনি ঋষির কথা নয়, কোনো দেবতার কথা নয়, বা পৌরাণিক কোনো চরিত্রের কথা নয়। আজকে একটা গল্প বলবো আপনাদের। সেই গল্পের পেছনে আমাদের চেনা পরিচিত একটা কি বলবো, এটা প্রায় লব্জ আছে, কথা বলা আছে। আমরা বলি না যে সে তো গেল আর অগস্ত্য যাত্রায় গেল। এই অগস্ত্য যাত্রা ব্যাপারটি কি না আপনারা অনেকে জানেন, মোটামুটি জানেন। সেইটা আর একটু বিস্তারিত করে যদি বলা যায় তাহলে কিরকম হয়। তো এই অগস্ত্য যাত্রা নিয়ে কথা শুরু করব আজকে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সেখানেও গল্প, বিল্বমঙ্গলের গল্প। বিল্বমঙ্গলের গল্প ঠাকুরের খুব প্রিয় ছিল। গিরিশচন্দ্র ঘোষ বিল্বমঙ্গল নিয়ে, তার গল্প নিয়ে নাটক লিখেছেন, সেটা খুব বিখ্যাত নাটক। আমাদের এই সময়কার একজন খুব প্রথিতযশা নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়, তিনি বিল্বমঙ্গলের ওই যে গিরিশচন্দ্রের যে নাটকটি, সেইটিকে বেশ খানিকটা আধুনিক করে নিজের মতন করে নিয়ে সাজিয়ে করেছেন। সেটা এখনো পর্যন্ত অভিনয় হয় মাঝে মধ্যে। ফলে বিল্বমঙ্গলের গল্প সেটা স্বামী বিবেকানন্দই বলছেন, তার বয়ানেই, তার ভাষাতেই আমি শোনাবো আপনাদের। তারপরে তো কথামৃত থেকে পাঠ, চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে পুরাণ চিরন্তন, অগস্ত্য যাত্রা। ফিরে আসছি গানের পর। অগস্ত্য যাত্রার কথা, পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অগস্ত্য যাত্রার সঙ্গে অগস্ত্যর তো একটা সম্পর্ক আছে, বলা বাহুল্য, সে তো বলে দেবার দরকার করে না। নারদ মুনির একটা সম্পর্ক আছে, সেইটা দিয়েই শুরু করি। এখন নারদ মুনি, তার কথা আপনারা সকলে জানেন। নারদ মুনির সম্পর্কে একটা ধারণা আছে যে খুব কুচুটে ধরনের মুনি, ঝগড়া টগড়া বাজিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র। দেবতাদের মধ্যে তিনি ঋষিতুল্য ছিলেন বলেই সবার কাছে তিনি দেবর্ষি। তো ওই যেটা বলছিলাম, এর কথা তাকে, তার কথা একে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে কান ভাঙানি দেওয়া যাকে বলে, এইসব করে একটু গন্ডগোল বাঁধলো। এতে তিনি ছিলেন ওস্তাদ। তার হাতে বীণা ছিল। এই বীণার নামটা বলি আপনাদের। বীণার নাম হচ্ছে মহতী। তো এক হাতে বীণা আর এক হাতে করতাল। তার বাহন হচ্ছে ঢেঁকি। ঢেঁকিতে চেপে স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় একেবারে অবাধে ঘুরে বেড়াতেন তিনি। তো এর গল্পটা বলি। কোন একদিন আকাশপথে ঢেঁকি চেপে যেতে যেতে নারদ বিন্ধ্য পর্বতকে দেখলেন। বিন্ধ্য পর্বত আপনারা জানেন যে ভারতের ঠিক মাঝখানে, মানে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যের যে সীমারেখাটা, বেড়াটা, সেইটা তৈরি করে দিয়েছে এই বিন্ধ্য পর্বত। এরা বিরাট একটা পাহাড়, গর্ভোদ্যত ভঙ্গিতে দাঁড়িয়ে, আর খুব সুন্দর, অপূর্ব সুন্দর। তো বিন্দুকে দেখে নারদের একটু মজা করবার ইচ্ছে হলো।
তিনি বিন্ধুকে গিয়ে বললেন যে কি খবর, সব ভালো তো? তো বিন্ধু তো প্রণাম টনাম করে বললো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। আপনি যাচ্ছেন কোথায়? এই একটু দক্ষিণে যাব, তাড়া আছে। এদিকে তো আবার সূর্যদেবও এগিয়ে আসছেন। হ্যাঁ ঠিকই তো, সূর্যদেবের তো আসার সময় হলো, রাত্রির বেলা। তো নারদ বলছেন যে তোমার এই অপরূপ রূপ, তোমার এখান থেকে অসাধারণ সূর্যোদয়, আর গুহা কন্দরে সব বড় বড় মহান ঋষিরা বাস করেন, যত দেখি ততই মুগ্ধ হই। আমার তো মনে হয় তুমিই হতে পারতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড়। এইবার একটু বিন্ধ্য পর্বতের আঁতে ঘা লেগেছে আর কি। হ্যাঁ, হতে পারতে মানেটা কি? বলছে হতে পারতে মানে আমি সর্বশ্রেষ্ঠ পাহাড় নই। তো নারদ বলছেন সর্বশ্রেষ্ঠ বলতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু কিন্তু বিন্দু বলছে এর মধ্যে আর কিন্তু এলো কোত্থেকে? না, একটা ছোট কিন্তু তো আছেই। আচ্ছা, সূর্যদেব তো তোমাকে পার হয়ে চলে যান। তো নারদ বলছেন না, ছোট্ট একটা কিন্তু তো আছেই। আচ্ছা, এই ঠাকুর দেবতাকে, মন্দিরকে যেভাবে লোকে প্রদক্ষিণ করে, তো সূর্যদেব কখনো যাবার পথে তোমাকে প্রদক্ষিণ করেছেন? তো বিন্দু বলছে কেন, তার তো সময় বাঁধা রয়েছে, একেবারে নিয়ম মেনে চলেন। প্রদক্ষিণ করতে গিয়ে তিনি সময় নষ্ট কি করে করবেন? কিন্তু এটা কি জানো, নারদ বলছেন সূর্যদেব চলার পথে প্রতিদিন মেরু পর্বতকে একবার করে প্রদক্ষিণ করেন। তো বিন্দু বলে যে না না, তা কি করে হবে, এ কথা আমি বিশ্বাস করি না, তার এত সময় আছে নাকি? তো নারদ বলছেন যে ঠিক আছে, আমার কথা শুনে বিশ্বাস করবার দরকার নেই। আজকে তাহলে তুমি স্বয়ং সূর্যদেবকে জিজ্ঞেস করো, একটু পরেই তো আসছেন, জিজ্ঞেস করে নিও বাবা, আমি কিছু জানি না, তুমি জিজ্ঞেস করে নিও। এই বলে তো নারদ চলে গেলেন। যেটা করলেন সেটা কি? এরকম মানুষ চারপাশে পাওয়া যায় তো। ওই বিন্ধুর মনে খানিকটা সন্দেহের বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন বিন্ধ্য পর্বতের কথা, অগস্ত্য যাত্রার কথা। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম, আপনাদের নারদের কাজ হয়ে গেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। বিন্ধুর মনে বেশ সন্দেহের বীজ টিজ ঢুকে গেছে। তো একটু পরে সূর্য বিন্ধুর কাছে চলে এসেছেন। তা বিন্ধু নমস্কার করে বলল, কি খবর সূর্যদেব, আজ যে দেখি বড্ড তাড়া? তা সূর্য বলছেন, আমার তো ভাই রোজই একই রকম তাড়া থাকে, জানাই তো আমার সবকিছু সময়ের সঙ্গে বাঁধা। আমার কি কোনো স্বাধীনতা আছে, না সময় আছে তোমাদের সঙ্গে দুদণ্ড গল্প করার মতো? তো বিন্দু বলছে, হ্যাঁ সে তো বলেছেন সারাক্ষণ ছুটেই বেড়ান। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি সারাদিন ধরে এই যে যান, আপনার যাত্রাপথটা কেমন? তো সূর্য বলছেন, আজকে হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? না, এমনি জানতে ইচ্ছে করলো, মাঝে মাঝে জিজ্ঞেস করবো ভাবি ভুলে যাই। তো সূর্য যেতে 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 বলছেন, এই তো একদম সকালে পূব দিকের থেকে রওনা হই, সারাদিন চলতে চলতে তোমাদের দেখতে দেখতে পশ্চিমে পৌঁছুই, সেখানে মেরু পর্বতকে একবার প্রদক্ষিণ করে অস্ত যাই, আবার পরদিন সেই একই কাজ। রোজ মেরু পর্বতকে প্রদক্ষিণ করেন কেন? না, আসলে মেরু পর্বত আকারে এত বড় যে তার উপর দিয়ে যাওয়া খুব কঠিন, আর সেখানে তো স্বয়ং ব্রহ্মা থাকেন, তাই একবার প্রদক্ষিণ করতেই হয়। সব দেবতা মিলে এটাই নিয়ম বেঁধে দিয়েছে আমার জন্য। এই তো বিন্দু বলল, না তাহলে তো নারদ ঠিক কথা বলেছে। বলছে, কত বড় মেরু পর্বত? আমার চেয়েও বড়। তো সূর্য বলছে, তুমি কোনো তুলনাই হয় না, মেরু পর্বত তোমার চেয়ে অনেক অনেক বড় বিন্ধু। তো বিন্ধুর তো খুব রাগ হয়েছে। পুরাণের সেই যুগে পাহাড়েরা ইচ্ছে মতো চলাফেরা করতে পারত, আর বিন্ধু নিজের শরীরকে দরকার মতো বড় বা ছোট করে ফেলতেও পারত। সেইবার নিজের শরীরটাকে বড় করতে আরম্ভ করলো, বড় বড় হয়ে উঠছে, এত বড় যে সূর্য আর যেতে পারছে না, সূর্যের রাস্তা বন্ধ হয়ে গেছে। তো সূর্য বলছে, এরকম করলে কি করে চলবে, আমি ওদিকে যাব কি করে? বিন্দু বললো, আমাকেও একবার প্রদক্ষিণ করে তবে যাবেন। ভালো করে দেখুন এবার, আমি মেরু পর্বতের চেয়ে কিসে কম? এই অবধি থাক আজকের গল্প, পুরাণের গল্প।
পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বিল্বমঙ্গল। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিল্বমঙ্গল। ভক্তমাল নামক একখানা ভারতীয় গ্রন্থ হইতে এই কাহিনীটি গৃহীত। এক গ্রামে জনৈক ব্রাহ্মণ যুবক বাস করিত। অন্য গ্রামের এক দুশ্চরিত্রা নারীর প্রতি সে প্রণয়াসক্ত হয়। গ্রাম দুইটির মধ্যে একটি বড় নদী ছিল। প্রত্যহ খেয়া নৌকায় নদী পার হইয়া যুবক তাহার নিকট যাইত। একদিন যুবককে পিতৃ শ্রাদ্ধাদির কার্যে নিযুক্ত থাকিতে হয়, এই জন্য ঐকান্তিক ব্যাকুলতা সত্ত্বেও সেদিন সে মেয়েটির কাছে যাইতে পারিল না। হিন্দু সমাজের এই অবশ্যকরণীয় অনুষ্ঠান তাহাকে সম্পন্ন করিতে হইয়াছিল। যুবক ছটফট করিতে থাকিলেও তাহার কোনো উপায় ছিল না। অনুষ্ঠান শেষ করিতে রাত্রি হইয়া গেল। তখন ভীষণ গর্জন করিয়া ঝড় উঠিয়াছে। বৃষ্টি নামিল। প্রচন্ড তরঙ্গাঘাতে নদী বিক্ষুব্ধ হইল। নদী পার হওয়া বিপজ্জনক, তথাপি যুবক নদী তীরে উপস্থিত হইল। খেয়াঘাটে নৌকা নাই। এ দুর্যোগে মাঝিরা নদী পার হইতে ভয় পায়। যুবক কিন্তু যাইবার জন্য অস্থির। মেয়েটির প্রেমে সে পাগল, তাহাকে যাইতেই হইবে। একখণ্ড কাঠ ভাসিয়া আসিতেছিল, তাই ধরিয়া সে নদী পার হইল। অপর তীরে পৌঁছিয়া কাষ্ঠখণ্ডটি টানিয়া উপরে উঠাইল এবং প্রণয়িনীর গৃহদ্বারে উপস্থিত হইল। গৃহদ্বার বন্ধ। যুবক দ্বারে করাঘাত করিলেও ঝড়ের প্রচন্ড শব্দে কেহই তাহা শুনিতে পাইল না। সুতরাং সে গৃহ প্রাচীরে চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া অবশেষে যাহা দেখিতে পাইল, সেটিকেই প্রাচীর লম্বিত রজ্জু বলিয়া মনে করিল। আহা, প্রিয়া আমার আরোহণের জন্য রজ্জু রাখিয়া দিয়াছে। মনে মনে এই বলিয়া যুবক সযত্নে সেটিকে ধরিল। সেই রজ্জুর সাহায্যে সে প্রাচীরে আরোহণ করিল এবং অপরদিকে পৌঁছিয়া পা ফসকাইয়া মাটিতে পড়িয়া গেল। একটা শব্দ শুনিয়া গৃহবাসীগণ জাগিয়া উঠিল। ঘরের বাহিরে আসিয়া মেয়েটি যুবককে মূর্ছিত অবস্থায় দেখিতে পাইল এবং তাহার চৈতন্য সম্পাদন করিল। যুবকের দেহ হইতে একটা উৎকট দুর্গন্ধ পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? তোমার গায়ে এমন দুর্গন্ধ কেন? কি করে আঙিনার ভেতরে এলে? যুবক উত্তর করিল, কেন, আমার প্রেমিকা কি প্রাচীরে একটা দড়ি ঝুলিয়ে রাখেনি? স্ত্রীলোকটি হাসিয়া বলিল, প্রেমিকা আবার কি? অর্থোপার্জনই আমাদের উদ্দেশ্য। তুমি কি মনে করো আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছিলাম? কি উপায় তুমি নদী পার হলে? কেন, একটি কাষ্ঠখণ্ড ধরেছিলাম। মেয়েটি বলিল, চলো একবার দেখে আসি। দড়িটি কি, কাষ্ঠখণ্ডটি কি আপনারা জানেন? তবু সে কথা জানাবেন স্বামী বিবেকানন্দ আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের। আপাতত গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর হাত ভেঙে গেছে, কষ্ট পাচ্ছেন, অস্থির হয়ে উঠছেন। তাই নিয়ে যে সমস্ত কথাগুলো বলছেন, যে সমস্ত অমৃতময় বাণী মণিমুক্তর মতন আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে, মাস্টারমশাই লিখে রেখেছিলেন বলেই তো সেই রকম কিছু কিছু কথা শোনাই আপনাদের। যেমন ঠাকুর বলছেন যে, কেন আমি অসুস্থ হলে অধৈর্য হই বলে নিজেই উত্তর দিচ্ছেন। বলছেন, আমাকে বালকের স্বভাবে রেখেছে, বালকের সব নির্ভর মায়ের উপর। এই বাচ্চাদের আপনারা সকলেই জানেন, বাচ্চাদের ধরন ধারণের মধ্যে আমি কষ্ট হচ্ছে, তুমি ঠিক করে দাও, তুমি ভালো করে দাও, মানে তুমি সব করো, তুমি ইচ্ছে করলেই সব পারো, আমার মা সব জানে, আমার মা এইসব করে দেবে। মানে এই যে কষ্ট, যে কোনো রকমের কষ্ট, যে কোনো রকমের কিছু, সেই কষ্টটা নানান ধরনের কষ্ট হতে পারে। যেমন ঠাকুর কি বলছেন, দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে, আমি মাকে বলে দেবো। তার মাথার মধ্যে তো এইটা নেই যে আমার মা দাসী, আর যার সঙ্গে আমি ঝগড়া করছি তার মা হচ্ছে এই বাড়ির মালকিন, এই বাড়ির গিন্নি, আমার মাকে বললে কোনো লাভ হবে না। কিন্তু এটা তো তার বোধে নেই। মা হচ্ছে সবচেয়ে বড়, তার কাছে সবচেয়ে বড়।
এই যে মা যে সবচেয়ে বড়, এটা একটা বাচ্চা ছেলে যেভাবে বিশ্বাস করে যে আমার মা সব জানে, আমার মা সব পারে, আমার মা ইচ্ছে করলে সবকিছু করে দিতে পারে, এই রকম করে যে এই মনের মধ্যে একটা গভীর বিশ্বাস আছে তার, এই বিশ্বাসটা নিয়ে ঈশ্বরের আরাধনা করা। যে আমি কিছু জানি না, আমি 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 কিচ্ছু বলতে পারবো না, আমার মা ঠিক করে দিচ্ছে না, কেন করে দিচ্ছে, এই রকম যে এই যে বালকের স্বভাব, এই বালকের স্বভাবটা তার আছে। বালকের মধ্যে আর একটা কি আছে আমরা সবাই জানি। বালকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস। মানে সে বিশ্বাসের মধ্যে কোনো সংশয়ের কাঁটা নেই, এই রকম বিশ্বাস, এই রকম সরলতা, এই হচ্ছে বালকের স্বভাব। তো ঠাকুর বলছেন যে রাধা বাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল, সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল, কেশব সেন আর সব আসবে শুনেছিলুম, গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিলুম, তো রাধা বাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম মা তুই বলবি, আমি আর কি বলবো। তো সত্যি আমি আর কি বলবো। ঠাকুর এই যে কথাগুলো বলেন ভেবে দেখুন তো, পাঠশালা পালানো ছেলে, সবে পাঠশালায় ভর্তি হয়েছেন, একটু একটু শিখেছেন, অঙ্ক শিখেছেন, যোগ শিখেছেন, বিয়োগ শেখাবার নাম করতেই পালিয়ে গেছেন। বিয়োগ আবার কি, বিয়োগ বলে কিছু নেই, সবটাই যোগ, সবটাই যুক্ত হওয়া, সবটাই আরো 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 নতুন আনন্দ, নতুন আনন্দ, নতুন আনন্দ এসে জড়ো হচ্ছে আমার চারপাশে, বিয়োগ বলে কিচ্ছু হয় না বলে পালিয়ে এসছে। তো সেই মানুষটা এই গোটা কথামৃতের যে কথাগুলো সেইগুলো বলছেন, তো এটা কল্পনা করা যায়। তো কি বলছেন যে না আমি মানে প্রথমে ঠিক করে রেখেছেন যে এই এই কথাগুলো বলবো, যেমন লোকে বক্তৃতা দেবার আগে ঠিক করে রাখে। ঠাকুর তো বক্তৃতা দেন না, ঠাকুর কথোপকথন, কথাবার্তা বলেন। কিন্তু তারপর বলছি না 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 আমি কিছু বলবো না, ও যা বলবার মা বলবে, মা যদি বলায় তো বলবো, মা যদি না বলায় তাহলে বলবো না। এই হচ্ছে নির্ভরতা। এই নির্ভরতাটা আমরা পারি না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি, একটু গান শুনি। ঠাকুর বলছেন তার নিজের সম্পর্কে নানান রকম কথা, তার নিজের উপলব্ধির কথা। ঠাকুর কিন্তু খুব কি বলবো, খুব নিশ্চিত নন নিজের সম্পর্কে। তার তার করতে করতে এরকম হয় না যে যাত্রাপথে চলতে চলতে আমরা নিজেকে চিনতে চিনতে যাই, প্রায় সেই রকম করে ঠাকুর যেন নিজেকে চিনতে চিনতে যাচ্ছেন। বলছেন আমার জ্ঞানীর স্বভাব নয়, জ্ঞানী আপনাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। তো কোয়ার সিং বললে তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে। আমার স্বভাব এই, আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়িতে তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানে একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, তাই রাখাল প্রমুখের সঙ্গে ফচকেমি করি। জ্ঞানীর অবস্থায় থাকলে উটি হতো না। এই যে ফচকেমি করছেন রাখালদের সঙ্গে, তার কারণ আমি তো জ্ঞানী নই, আমি সাধারণ, এমনি এমনি যা করছেন মা করছেন, আমি কিছু জানি না, আমি এমনি করছি, ফচকামি করছি, মজা করছি, রসে বসে আছি। এই রসে বসে তিনি আছেন। তো এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্রই তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না, দেখলাম তারই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আমার মা মানে ভক্তদের শ্রী শ্রী মা পায়ে হাত বুলিয়ে দেয়, তারপরে আমি আবার নমস্কার করি। এই যে সব কিছুর মধ্যে তাকে দেখা, যা কিছু আছে সব কিছুর মধ্যে তিনি আছেন, তার ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে, তার যে প্রকাশ সেইটা যেন আলোর মতো ছড়িয়ে পড়ছে। বাইরে যা কিছু দেখছি, বাইরের যে রূপটা, আমরা সেই বাইরের রূপটাই তো দেখছি। আপনাকে আমি যখন দেখছি, দেখছি অমুক বাবু, আপনি আমাকে যখন দেখছেন তখন দেখছেন অমুক বাবু, তার ধারে পাশের যে পরিচয়। আপনাকে আমি যখন দেখছি, দেখছি যে শরণাগত শ্রোতা অমুক বাবু, আপনি আমাকে যখন দেখছেন শরণাগত করেন অমুক বাবু। তারও ভেতর থেকে একটা অন্য আলো বিচ্ছুরিত হচ্ছে, সেই আলোটা আমরা দেখতে পাই না,
সেইটা ঠাকুর দেখতে পান। তো এই যে শ্রীমা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে সেবা করেন, পা টিপে দেন। সে পা টিপে দেওয়া হয়ে গেল, তারপর ঠাকুর আবার তাকে নমস্কার করেন। তোমার ভেতরে যে তিনি আছেন, আমি তাকে নমস্কার করছি। এই যে তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো, হৃদয়ে থাকলে পায়ে হাত দেয় কে? কাউকে পা ছুঁতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরতে হয়। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দেবার জো নেই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় তো লাগে। তেমনি করে যে দুষ্ট লোক, সেও, তার ভেতরেও তিনি আছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা অমৃত থেকে পাঠ। একটা খবর শোনাই আপনাদের, এটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই, সেটা শোনাই। সেটা হচ্ছে নরেন্দ্রর, মানে পরে যিনি স্বামী বিবেকানন্দ হবেন, সেই নরেন্দ্রর সঙ্গে একটা বিয়ের সম্বন্ধ হচ্ছে। হ্যাঁ, তো রাম আছেন, রাম বলছেন আর মিত্রের মেয়ের সঙ্গে নরেন্দ্র সম্বন্ধ হচ্ছে, অনেক টাকা দেবে বলেছে। টাকা মানে পণ, বরকে পণ দেয়, তো সেই পণ অনেক টাকা দেবে। নরেন্দ্রের তখন বাড়ির অবস্থা খুব খারাপ। তো ঠাকুর খুব হাসতে হাসতে বলছেন, ওই রকম একটা দলপতি হয়ে যেতে পারে, ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে বলে এই কথাটা আর খুব বেশি তুললেন না। এখানে দুটো কথা বলি। যখন কোনো ভক্ত হয়ে আসে কেউ, যখন কোনো অনুরাগী হয়ে অনুগামী হয়ে আসে কেউ, ঠাকুর তার মধ্যে ভালো লক্ষণ দেখতে পান, তখন তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা বিয়ে করেছো? সে যদি বলে হ্যাঁ, তার ঠাকুর বলেন যা, বিয়ে করে ফেলেছো, সন্তান হয়েছে? হ্যাঁ। ও যা। অর্থাৎ এই বিয়ে, সন্তান, এসব ব্যাপারে ঠাকুর খুব উদ্বিগ্ন, মানে এগুলো না হওয়াই ভালো, এইরকম একটা ভাবেন তো যাদের সুলক্ষণ আছে তাদের ক্ষেত্রে। নরেনের বিয়ের কথায় কিন্তু তিনি হো 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 করে খুব হাসছেন, মজা করছেন, ও যেদিকে যাবে সেদিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে, দলপতি হবে, এই সব কথাবার্তা বলছেন। কিন্তু আর একটা কথাও খেয়াল করবেন, ঠাকুর এই আলোচনাটাকে বেশি দূর এগোতে দিলেন না। আমরা কি করি, একটা বিয়ের সম্বন্ধ হচ্ছে তো সেইটা নিয়ে পাঁচটা কথা গড়াতে যায়, সাংসারিক কথা। ঠাকুর সাংসারিক কথা পছন্দ করেন না। তার বাইরেও ঠাকুর তো জানেন এ বিয়েটা হবে না। তিনি তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পারেন নরেন শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছবে, কি কাজ তার উপর অর্পণ করেছেন জগন্মাতা, সেটা তো ঠাকুর খুব ভালো করে জানেন। তাহলে ঠাকুর এই আলোচনাটাকে এগোতে দেবেন কেন? উনি একটা হালকা রসিকতা করলেন, মজা করলেন, করে প্রসঙ্গটাকে বাদ দিয়ে দিলেন। বললেন আচ্ছা অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন? একবার একে জিজ্ঞেস করি কিসে ভালো হবে, একবার ওকে জিজ্ঞেস করি। কি যেন হয় সকলকেই বিশ্বাস করতে হয়, না হলে কাউকে বিশ্বাস করতে নেই। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়, মানুষ মনে করলে বিশ্বাস হয় না। এইটা একটা খুব দামি কথা। হয় সকলকেই বিশ্বাস করতে হয়, নয়তো কাউকে বিশ্বাস করা যায় না। আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনাদের ভেতরে কোথাও একটা কোনো দিক থেকে একটা কাঁটা থেকে যাওয়ার কথা না। লোকটা বলে এরকম সব বড় বড় কথা, আসলে হয়তো খুব বদমাইশ। এই সম্পূর্ণ বিশ্বাস যে করতে পারে সে তরে গেল, আর যে করতে পারে না সে আটকে গেল। আজকের মতো শেষ হলো কথা অমৃত থেকে পাঠ। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি একটু গান শুনে নেওয়ার পরে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার চিঠি পড়া। আর চিঠি পড়বো আজকে যার চিঠি পড়বো তার নাম চৈতালি বাগচি। লিখেছেন হাজরাপাড়া লেন, বালি, হাওড়া থেকে। পড়া যাক চৈতালি দেবীর চিঠি। প্রথমেই আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বিগ এফএম এর সকল কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন।
একদিন আনমনে পথ চলছিলাম, কখন যে এক পথিক পাশে পাশে হাঁটছেন খেয়াল করিনি। কত দূর যাবেন দিদি? কটমট করে তাকালাম। আমি রয়েছে এক চিন্তায়, আর ইনি খেজুরে আলাপের সময় পেলেন না। মুখ না তুলেই বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না। সাদা ধবধবে পাঞ্জাবি আর পাজামা, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে কালো চশমা। মুখটা চেনা লাগলেও মনে করতে পারলাম না। মুখে কপট একটা হাসি দিয়ে বললাম, একটু হাঁটছি। ভদ্রলোক যেন নাছোড় বান্দা আমার পিছু পিছু চলেছেন। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। সংসারের জ্বালা থেকে বেরিয়ে একটু যে নিজের মতো হাঁটবো তারও উপায় নেই। জানেন, এই রাস্তায় আমার বহুজনের সঙ্গে আলাপ পরিচয়। আসলে একা মানুষ তো, তাই কথা বলতে ভালোবাসি। কি করে বোঝাই যে এখন একদম কথা বলতে ভালো লাগছে না? শুনুন, আপনার কি হাঁটতে অসুবিধে হচ্ছে? কেন বলুন তো? দেখছি কেমন যেন টলমল করছেন, মনে হচ্ছে ব্যালেন্স পাচ্ছেন না। ভেতর থেকে একটা দলা পাকানো কষ্ট বেরিয়ে আসতে চাইছে। অনেক কষ্টে তাকে দমন করে বললাম, এটাই আমার অসুবিধে, কিন্তু বাড়ির কাউকে বোঝাতে পারিনি। সবাই ভাবে সংসারের দায় এড়ানোর জন্য এমন বলছি। তিনি তখন অনেক উপদেশ দিলেন, একজন ডাক্তারের ঠিকানা দিলেন, নিজের ফোন নাম্বার দিলেন। মুহূর্তে এরকম একজন বন্ধুকে পেয়ে মনে হলো এতদিন যাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি তারা আমাকে বুঝলো না, আর ইনি এক নিমেষেই বুঝে ফেললেন। পৃথিবীতে এইরকমই হয়। পর কখন যে আপন হয়ে ওঠে পথে যেতে যেতে তা বোঝাই যায় না। চোখের জল গোপন করে পালিয়ে এলাম। ধন্যবাদ ইতি চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া। খুব সুন্দর চিঠি, এবং প্রায় প্রতীকী চিঠি বলা যায় আর কি। যে পথে যেতে যেতে এরকম হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তাকে প্রথমটা চিনতে পারি না, তারপরে মনে হয় যে এই মানুষটি আমার যথার্থ পথের বন্ধু। এমনটা তো মনে হয় আমাদের। এই জীবনটা আশ্চর্য, এই কারণেই আশ্চর্য। কখন কোথা থেকে কার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়ে যাবে এ বলা খুব মুশকিল। আবার কখন যে রক্তের সম্পর্ক আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাও বলা খুব মুশকিল। অনেক ধন্যবাদ চৈতালি দেবী। এরপর তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। গতদিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে গল্পটা বলে শেষ করেছিলাম বাইরে দূরে, গল্পটার কথা মনে আছে? সেই যে লোকের বাড়িতে নটে শাক দেখে মা লোভ করলেন, হ্যাঁ? মনে পড়ছে? আরে এটা একেবারে মানুষের গল্প না? মানুষের গল্প না। গল্পটা সত্যি না মিথ্যে এটা নিয়ে বিচার করবার ক্ষমতা তো আমার নেই। আমি শুধু এইটুকু বলতে চাই যে এই দেবীকে মানুষ একেবারে মানবী রূপে দেখতে চেয়েছে, আর 5 জনের মতন। আপনার আমার ঘরের মা, দিদি, পিসি, এদের মতন করে। আর একটা গল্প ঠিক নয়, বলতে পারি উপলব্ধির কথা শোনাই আপনাদের। মা নাকি রোজ মন্দিরের এলাকায় ঘুরে ঘুরে বেড়ান, রাত্রে, ভোরবেলা। হ্যাঁ, পুরোহিতরা যারা এখানে থাকেন একবারে ভোরবেলা স্নান করেন। তো মাও ভোরবেলা স্নান করেন, তার শব্দ পাওয়া যায়, টের পাওয়া যায় মা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তার নুপুরের শব্দ শোনা যায়। মন্দিরে বাইরের লোক আসবার আগেই তার পরিক্রমা শেষ হয়ে যায়, তিনি আবার মন্দিরের ভেতরে গর্ভগৃহে মূর্তি হয়ে যান। কি দারুণ না? ভাবতেই কিরকম রোমাঞ্চ হয়। তো এই হলো রাজবলহাটে রাজবল্লভী দেবীর বৃত্তান্ত। যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার কথা শুনে বা না শুনে মাকে দর্শন করতে তো খুব ইচ্ছে করছে, তা একটা রাত্রির যদি রাজবলহাটে থাকতে চাই তাহলে কি ব্যবস্থা আছে তার? না, মন্দিরের ভেতরে কোন রকমের কোনো ব্যবস্থা যে আছে এমনটা নয়। তবে মন্দিরের বাইরে ছোটখাটো হোটেল, লজ এইসব আছে, যেমন সব তীর্থস্থানেই থাকে। ব্যাস, রাজবল্লভী দেবীর কথা শেষ। এইবার তাহলে অন্য কোনো মন্দিরের দিকে যাওয়া যাক। এই রাজবলহাটেরই কোনো মন্দিরে। হ্যাঁ, রাজবলহাটে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত মন্দির নিশ্চয়ই দেবী রাজবল্লভীর। তার নামেই এই রাজবলহাট নাম দেওয়া হয়েছে। কিন্তু তার বাইরেও একটা দুটো মন্দির দর্শন করিয়ে দিই আপনাদের।
যেমন ধরা যাক রাধাকান্ত জিউয়ের মন্দির, বৈষ্ণব মন্দির। মন্দির দর্শন তো হবে, তার আগে কিছু জরুরি কথা একটু বলে নিতে হবে। তো রাজবলহাটের এই জায়গাটার নাম হচ্ছে শিলপাড়া। আসলে শিলেরা এখানকার খুব সম্পন্ন মানুষ, খুব প্রতিপত্তিশালী মানুষ, তারাই তৈরি করিয়ে দিয়েছিলেন এই রাধাকান্ত জিউয়ের মন্দির। আবার পাশাপাশি আর একটা মন্দিরের কথাও বলবো, দুটো খুব গায়ে গায়ে লাগানো কিন্তু দুটো আলাদা পরিবারের তৈরি করা মন্দির। সেই অন্য মন্দিরের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ওই শিলেদের তৈরি করা যে মন্দির, তার বাইরে আর একটা মন্দিরের কথা, সেটা বৈষ্ণব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এই রাজবলহাটের ঘটকেরা মিলেও কিন্তু একটা মন্দির তৈরি করে দিয়েছিলেন। তা আগে শিলেদের কথা বলি। শিলেদের যে মন্দিরটি, তার নাম হচ্ছে শ্রীধর দামোদর মন্দির। এই শীল বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম লম্বোদর শীল। তিনি এই শ্রীধর দামোদর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ছোট মন্দির, এমনিতে বাংলার যে নিজস্ব আটচালা, সেই আটচালা রীতির মন্দির। কিন্তু যে কারণে এই মন্দিরের কথা খুব আলাদা করে বলা দরকার, এটি একটি টেরাকোটা বা পোড়ামাটির কাজে ভরা মন্দির। অবশ্য এখন বেশ কিছুদিন এইসব মন্দিরের দেখভাল তো ঠিক মতো হয় না, তাই টেরাকোটার অনবদ্য সব কাজ অনেকটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কি কি ধরনের মূর্তি বা অলঙ্করণ আছে এই মন্দিরে? একটা কথা মনে রাখতে বলি, যখন এই মন্দির তৈরি হচ্ছিল সেটা হচ্ছে 1724 খ্রিস্টাব্দ। আরে এই তাই তো, বলতে গিয়ে খেয়াল হলো শিলেদের স্থাপিত এই শ্রীধর দামোদরের মন্দিরের তো তাহলে 400 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে 2024 আর মন্দির তৈরি হয়েছে 1724। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, এটা তো আগে খেয়াল হয়নি। এই বছরেই এই দিনে আপনাদের সামনে এই মন্দিরের কথা বলতে পারছি ভেবে মনটা খুব খুশি হয়ে উঠছে। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে পোড়ামাটির কাজ, এর মধ্যে ধরুন রামায়ণের যুদ্ধের দৃশ্য আছে, আবার সেই সঙ্গে আছে জাহাজ আর নৌকোর ছবি, দৈনন্দিন জীবনের নানান ছোট ছোট ছবি। দৈনন্দিন জীবন মানে কিন্তু আজ থেকে 400 বছর আগেকার জীবন, তার একটা রূপ পাওয়া যায় এই সমস্ত টেরাকোটা কাজের মধ্যে। কিন্তু যেটা বলবার কথা, এসব প্রাচীন শিল্পের নিদর্শন কেমন করে সংরক্ষণ করতে হয় তা নিয়ে তো আমাদের বহু মানুষের কোনো জ্ঞানগম্যি নেই। তার প্রমাণ পাওয়া যাচ্ছে মন্দিরের গায়ে। কি সেই প্রমাণ, সেটা আজকে বরং থাক, সকালবেলা আপনাদের মন খারাপ করিয়ে দেব না, বলবো পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার কারণ সময় হয়ে গেছে, এবার চলে যেতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখবেন। এইবারে তাহলে আপনাদের সামনে কবিতা। আজি এ নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে, বরণের ডালা সেজেছে আলোক মালার সাজে। নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলে, বাণী হিল্লোল উঠে প্রভাতের স্বর্ণ কুলে। আমার দেহের বাণীতে সে দোল উঠিছে দুলে, এ বরণ গান নাহি পেলে মান মরিব লাজে। ওহে প্রিয়তম দেহে মনে মম ছন্দ বাজে। অর্ঘ্য তোমার আনিনি ভরিয়া বাহির হতে, ভেসে আসে পূজা পূর্ণ প্রাণের আপন স্রোতে। মোর তনুময় উছলে হৃদয় বাঁধন হারা, অধীরতা তারি মিলনে তোমারই হোক না সারা। ঘন যামিনীর আধারে যেমন জ্বলিছে তারা, দেখো ঘেরি মম প্রাণের চমক তেমনি রাজে। সচকিত আলো নেচে ওঠে মোর সকল কাজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।